ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক, ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতে 7 জেলায় মৃত্যু 9। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণার প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 নির্ধারণ, খোলা তেল 179। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে, এটা আশেপাশের মানুষ হয়তো জানে না। রাজধানীর বুকে গ্রামীণ মেঠোপথ নেই ড্রেনেজ ব্যবস্থা, বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী। অবহেলিত ঢাকা উত্তর সিটির 18টি ওয়ার্ড, প্রকল্প বাস্তবায়নের সুফল পাওয়ার আশা। এবং হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম। দেশে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষায় কারণ, বাধ্য হয়ে লক্ষণ নির্ভর চিকিৎসা দিচ্ছেন ডাক্তাররা। প্রবাসের সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। বৃষ্টি ও উজানের ঢলে বাঁধ ভেঙে ডুবছে হাওর। সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পানির নিচে হাজার হাজার হেক্টর জমি। মৌলভীবাজার ও নেত্রকোনাও তলিয়েছে নিম্নাঞ্চল। কষ্টের ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। আগাম বন্যার আশঙ্কায় ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। বাঁধ ভেঙে পানি ঢুকছে হাওরে, বাঁশ দিয়ে মেরামতের চেষ্টায় কৃষক। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের বিস্তীর্ণ এলাকার কাঁচাপাকা ধান তলিয়ে গেছে। আগাম বন্যার আশঙ্কায় পানির নিচ থেকে ধান কাটার চেষ্টায় কৃষক। ডুবেছে প্রায় 2000 হেক্টর জমির বোরো ধান এবং একমাত্র ফসল ডুবে যাওয়ায় দিশেহারা তারা। সাধারণ কিছু করছিলাম রাত্রে দিনে বৃষ্টি হইতেছে, মানে আওয়ার সুযোগ নাই। সুনামগঞ্জের মধ্যনগরের জিনারিয়া আদিবনগরে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। অথই পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের 10,000 হেক্টর জমির ধান। দেখার হাওর, নলুয়ার হাওর, ছায়ার হাওর সহ ছোট বড় বৃষ্টি হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ধান কাটা শেষ না হওয়ায় দুশ্চিন্তায় কৃষক। পাহাড়ি ডলে আইসা ওই হাওরগুলা ডুবে গেছে। এই পানি যদি নিষ্কাশন না হয়, জন্য পানি বাড়িবার কোনো রাস্তা নাই। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে, এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ আরো বাড়তে পারে। মৌলভীবাজারেও সব নদ নদী ও হাওরে পানি বেড়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 236 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলার একাটুনা ও আখাইকুড়া ইউনিয়নের শতাধিক হেক্টর জমির কাঁচাপাকা বোরো ধান পানিতে তলিয়েছে। টানা বৃষ্টিতে নেত্রকোনায়ও বেড়েছে বিভিন্ন নদীর পানি। 10 কিয়ার জায়গার মাঝে আমি 2 কিয়ার জায়গা ধান খাচ্ছি রে বা। আবার দুঃখের বিষয়, একটা বুঝ আমি খাচ্ছি না ধান। একটা বৃষ্টি দিলেই ফট করি আমরা ক্ষেত সারা পানি খাই ফেলাই দেয়। 10% জায়গা এখনো আছে, 80%, 90% জায়গা এখনো পানি তলে গেছে। জলাবদ্ধতায় হাওর এলাকায় পানিবন্দী হয়ে পড়া মানুষজনকে চলাচল করতে হচ্ছে নৌকায়। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, খুলনা, বরিশাল নগরী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। থেমে থেমে দিনভর বৃষ্টিতে বন্দর নগরীতে দেখা দিয়েছে জলজট। এতে চরম দুর্ভোগে পড়েন বাসিন্দারা। আরও 3 থেকে 4 দিন থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বজ্রপাতে 8 জেলায় প্রাণ গেছে 10 জনের। বুধবার সকাল থেকেই সারা দেশে থেমে থেমে বৃষ্টি হয়, কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও মুষলধারে। জনজীবনের স্বস্তির বদলে নেমে এসেছে দুর্ভোগ। চট্টগ্রামে দুপুর থেকে ভারী বৃষ্টিতে বাড়ে ভোগান্তি। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি মারিয়ে কর্মস্থলে যান মানুষ। ভোগান্তিতে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও। হাঁটু পানিতে নেমে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র। বলেন, উন্নয়ন কাজ শেষ হলে স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসন হবে। যাওয়া যাচ্ছে না, অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। আমার এক কোমর পানি, এখনো যাওয়ার আর কেন আমার সুযোগ নেই। গাড়ি পাওয়া যাচ্ছে না, এই ভোগান্তির ভিতরে আর কত বছর থাকবো। এই ফাইল শিট গুলো উঠিয়ে ফেলতে, তবে তারা বলছে এগুলো একটু সময় লাগবে, যেহেতু এটা অনেক গভীরে তারা পতন করেছে এবং জলাবদ্ধতার অংশ হিসেবে তারা যেহেতু এটা করেছে, কাজে এগুলো উঠাতে একটু সময় লাগবে, যার কারণে এখানে একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
বৃষ্টিতে তলিয়ে যায় খুলনা নগরীর রয়্যাল মোড়, শিববাড়ি মোড়, টুটপাড়া সহ গুরুত্বপূর্ণ সড়ক। বাগেরহাটে দমকা হাওয়া ও ভারী বর্ষণে জেলা সদর সহ নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দেয়। ব্যবসা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠায় ভোগান্তি চরমে পৌঁছায়। আমরা ঘুম থেকে উঠে দেখছি থই থই করে পানি পড়া মাদ্রাসায় তলান। বৃষ্টি আর আধা ঘন্টা পরে আর কি এই ভিতরে পানি চলে গেছে। সকাল থেকে আমরা শুরু করছি পানি বের করা, এখনো পর্যন্ত পানি বের করতে পারি নাই। স্থবির হয়ে পড়ে বরিশাল শহরের জনজীবনও। শহরের সদর রোড, বটতলা এবং নবগ্রাম রোড সহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমে। পিরোজপুর, ভোলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া সহ বিভিন্ন স্থানে রাস্তাঘাটে পানি ওঠায় বাড়ে দুর্ভোগ। এদিকে বজ্রপাতে জামালপুর ও বরগুনায় 4 জন সহ দেশের বিভিন্ন স্থানে আরও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। জলাবদ্ধতা নিরসনে আগামী 5 দিনের মধ্যে চট্টগ্রাম নগরের খাল ও নালার বাঁধ অপসারণের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড় এলাকায় জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এর আগে নালা, খাল ঘুরে দেখেন তিনি। সাথে ছিলেন সিটি মেয়র, সিডিএ সহ নানা সংস্থার ঊর্ধ্বতনরা। প্রতিমন্ত্রী জানান, জলাবদ্ধতার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন প্রধানমন্ত্রী। আগামী 5 দিনের মধ্যে তারা রিটার্নিং ওয়াল যেটি দেওয়া আছে স্টিল স্ট্রাকচারের, এগুলো তারা উইথড্র করে খালটি সচল করে দেবে। বর্ষা মৌসুম পার হওয়ার পরে, শুষ্ক মৌসুম শুরু হওয়ার আগে তারা আবার তাদের পুরোনো প্রক্রিয়ায় ফিরে গিয়ে খালটির সংস্কার বা পুনর্নির্মাণের যে কাজটি তারা করবে। ভারী বৃষ্টি ও উজানের ঢলে ক্ষতিগ্রস্ত হাওরের কৃষকদের 3 মাস সহায়তা করবে সরকার। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাধানে সরকার কাজ করছে জানিয়ে নগরী পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান সরকার প্রধান। সংসদ অধিবেশনের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে উদ্যোগ নিয়েছে সরকার। বৃষ্টি হলে অচল হয়ে পড়ে বন্দরনগরী চট্টগ্রাম, ডুবে যায় দোকানপাট, বাসাবাড়ি, সড়ক। চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বুধবার সংসদ অধিবেশনে চট্টগ্রামে জলাবদ্ধতায় জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, সমস্যা সমাধানে কাজ করছে সরকার, প্রয়োজন জনসচেতনতারও। অনেক বড় একটা ওয়াটার লগ হয়ে গিয়েছে, স্বাভাবিকভাবে একটু সময় লাগবে। এই কষ্টের জন্য আমি আমার অবস্থান থেকে চট্টগ্রাম শহরে বসবাসকারী সকল নাগরিকের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব এই সমস্যাটা থেকে মানুষকে বের করে নিয়ে আসা যায়। মাননীয় স্পিকার, ভারী বর্ষণ ও উজানের ঢলে সুনামগঞ্জ সহ সব হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকার সহযোগিতা করবে বলেও জানান প্রধানমন্ত্রী। 3টি জেলার সহ ময়মনসিংহের কিছু অঞ্চল এই সমস্যার সম্মুখীন হয়েছে প্রবল বর্ষণে। এই এলাকাগুলোতে যেই কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের ফসল নষ্ট হয়েছে, তাদেরকে লোকেট করে আগামী 3 মাস আমরা তাদেরকে চেষ্টা করব সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ার জন্য। এক প্রশ্নের জবাবে ঢাকাকে ক্লিন ও গ্রিন করতে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতাইল ল্যান্ডফিলকে সমন্বিত সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তর করার মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তর করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আরেক প্রশ্নের জবাবে সরকার প্রধান জানান, বাজেটের উপর চাপ ফেলবে না ফ্যামিলি কার্ড। সুবিধাভোগীরা দেশীয় পণ্য ব্যবহার করায় কমবে মূল্যস্ফীতি, শক্তিশালী হবে গ্রামীণ অর্থনীতি। এ সময় নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নারী ও শিশুরাই হবে টেকসই উন্নয়নের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংশোধনে 17 সদস্যের সর্বদলীয় বিশেষ কমিটির প্রস্তাব করেছে সরকারি দল। এর মধ্যে 12 সদস্য সরকারি দলের থাকবে, বাকি 5 জন থাকবে বিরোধী দল থেকে, এমন প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাসীনদের পক্ষ থেকে 12 সদস্যের একটি তালিকা প্রস্তুত আছে বলে জানানো হয়েছে। আইনমন্ত্রী জানান, তাদের মধ্যে বিএনপি, গণসংহতি, বাংলাদেশ জাতীয় পার্টি এবং স্বতন্ত্র সদস্যদের রাখা হয়েছে। আগামীকালের মধ্যে এই বিরোধী দলের নাম প্রস্তাব করতে বলা হয়েছে। তবে বিরোধী দলের নেতা বলেছেন, এ বিষয়ে তাদের ধারণাগত পার্থক্য আছে, তাই এখনই মতামত না দিয়ে নিজেদের মধ্যে আলোচনার পর জানানো হবে। আরেকদিকে ছিলাম আমরা সবাই, ওনারা এবং আমরা, সেখানে আপনিও ছিলেন। বাংলাদেশের ভুখা নাঙ্গা মেহনতি গণভোটে 4টি প্রশ্ন ছিল,
তার 3.5টি প্রশ্নের ব্যাপারে বিএনপির কোনো আপত্তি কখনো ছিল না। বাকি অর্ধেক যে প্রশ্নটা, সে আধা প্রশ্নটা হলো আধা প্রেম আধা প্রতারণা। আমরা সংবিধান সংশোধনের পথে এগিয়ে যাব জুলাই সনদের আলোকে। সুতরাং আমাদের যদি এর জন্য অপেক্ষা করতে হয়, আমাদের পরবর্তী সেশন পর্যন্ত অপেক্ষা করতে কোনো অসুবিধা হবে না। আলোচনা করে জানাবো, এটা আজকেই হয়ে যাবে বোধহয়, এটা হবে না আর কি। এই সেশনটা আমরা এটা মত দিতে পারবো না, কারণ আমরা চেয়েছি রিফর্ম, আর এখানে হচ্ছে আপনার অ্যামেন্ডমেন্ট। এদিকে আগামী সংসদ অধিবেশনে সংবিধান সংশোধনী কমিটি তৈরিতে সর্বদলীয় ঐক্য করার প্রত্যাশা করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। বুধবার সংসদ অধিবেশনের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, দুই দলই ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজপথে একসঙ্গে আন্দোলন করেছে, সুতরাং ঐক্য আসবেই। বিরোধী দলীয় নেতাও এ বিষয়ে ইতিবাচক, বলেন, মুক্তিযুদ্ধকে আমরা বড় করে দেখি, তবে ৭১ ও ২৪-এর স্পিরিট সঙ্গে নিয়ে এগাতে চাই। স্বাধীনতার জন্য আমরা ৭১কে গুরুত্ব দিই, এটা হলো মূল কথা। আমরা যেটা চাই সেটা হলো স্বাধীনতায় যাদের ভূমিকা ছিল সেটাকে আমরা বড় করে দেখি। এই দেশে সমগ্র দেশ লিবারেটেড হয়েছে। আবার জুলাই যুদ্ধে যেসব মানুষরা তারা অকাতরে জীবন দিয়েছে তাদেরও আমরা শ্রদ্ধা করি। কাজে আমরা দুইটি স্পিরিটকে সামনে নিয়ে আগাতে চাই। দুই গ্রুপ আমরা আন্দোলন করছি ফ্যাসিস্টের বিরুদ্ধে, আমাদের তো কোনো রিপ্ট হওয়ার কোনো সুযোগ নেই, নাই একেবারে। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের কোনো অসুবিধা হবে না। এই সংসদ ৫ বছর ট্রেনে নিয়ে যেতে আমরা আমাদের জনমত তৈরি করবো সংসদের মাধ্যমে ইনশাআল্লাহ। জুলাই থেকে বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা পাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ লাখ শিক্ষার্থী। প্রাথমিকভাবে প্রতি উপজেলায় ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা এসব উপকরণ পাবে। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আরও সাশ্রয়ী করতে বিনামূল্যে বই, মিড ডে মিলের পর এবার পোশাক, পাটের ব্যাগ ও জুতা বিতরণের উদ্যোগ দিল সরকার। শিক্ষা মন্ত্রণালয় বলছে, দেশে বর্তমানে সরকারি বেসরকারি মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১,১৮,৬০৭টি। এর মধ্যে ১,৬০,০০,০০০-এর বেশি শিক্ষার্থী লেখাপড়া করে ৬৫,৫৬৯টি সরকারি বিদ্যালয়ে। বুধবার সচিবালয়ে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকভাবে প্রতি উপজেলার ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের দেওয়া হবে স্কুল ড্রেস, পাটের ব্যাগ ও জুতা। প্রথমে ১ লক্ষ জুতা, মোজা, প্যান্ট, শার্ট, কামিজ, সালোয়ার ১ লক্ষ প্রথম বিজিএমই থেকে দিচ্ছেন তারা। তারপরে আমাদের সরকার থেকে, এলজিডি মিনিস্ট্রি থেকে, আমাদের মিনিস্ট্রি অ্যাজ এ হোল টোটাল প্রোগ্রামটা আমরা করব। পাইলট আকারে শুরু হয়ে পর্যায়ক্রমে এই কর্মসূচি যাবে বেসরকারি বিদ্যালয় ও ইবতেদায়ী মাদ্রাসা পর্যায়ে। পাইলট প্রোগ্রাম এই জুলাই থেকে শুরু হচ্ছে। এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য শুরু করা হচ্ছে। আলটিমেটলি প্রত্যেকটি উপজেলার প্রত্যেকটি ছাত্রছাত্রীর কাছে আমরা এটা পৌঁছাবো। এ সময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারকে সহযোগিতার অঙ্গীকার করেন বৈঠকে অংশ নেয়া ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেলের পর এবার দেশের বাজারে বাড়ল ভোজ্য তেলের দামও। বোতলজাত এবং খোলা সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয়েছে ৪ টাকা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের নতুন দর ১৯৯ টাকা এবং খোলা সয়াবিন বিক্রি হবে ১৭৯ টাকায়। সচিবালয় সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্ব বাজারে দাম বৃদ্ধির কারণে এই দেশে সমন্বয় করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলে রোজার আগে থেকেই একাধিকবার ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় আমদানিকারক ও উৎপাদকরা। বাজারে কমিয়ে দেওয়া হয় সরবরাহ। এমন পরিস্থিতিতেও ১৭ দিন আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে ভোজ্য তেলের দাম না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী। তবে ব্যবসায়ীদের ক্রমাগত দাবির মুখে বুধবার সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ভোজ্য তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ানোর ঘোষণা দেন। নতুন দর অনুযায়ী প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম পড়বে ১৯৯ টাকা, খোলা সয়াবিনের দাম পড়বে ১৭৯ টাকা। সয়াবিন তেল যারা আমদানি করেন, উৎসের মূল্য বৃদ্ধির কারণে আমদানি মূল্যের উপর সেটার প্রভাব পড়েছে। পূর্ব নির্ধারিত বোতলজাত সয়াবিন তেলের মূল্য ছিল ১৯৫ টাকা লিটার, সেটি এখন থেকে হবে ১৯৯ টাকা। আর একইভাবে লুজ সয়াবিনের সাথেও ১৭৫ থেকে ১৭৯ হবে।
দাম বাড়ানোর ঘোষণার পর বাজারে সরবরাহ বাড়ানোর ঘোষণা দেন উৎপাদকরা। এ সময় ঈদুল আজহার পর আরেক দফা দাম সমন্বয়ের দাবি জানান তারা। যেটা হয়েছে অত্যন্ত মিনিমাম, কিন্তু আমাদের এটা অ্যাডজাস্টমেন্টটা পুরোপুরি হয় নাই। তারপরেও মাননীয় মন্ত্রী যেখানে বলছে আমরা সেই জিনিসটাই মেনে নিচ্ছি। আমার মনে হয় ঈদের পরে মাননীয় মন্ত্রী যদি জিনিসটা ভালোভাবে দেখে এটাকে ঠিক করে না দেয়, তাহলে হয়তো ব্যবসায়ীরা কী করবে, তারা প্রাইভেট সেক্টর ব্যবসায়ী, তারা তো আসলে ব্যবসার প্রবাহ কমিয়ে দিবে। বিশ্ববাজারে দাম কমলে দেশেও সমন্বয় করার আশ্বাস দিয়ে মন্ত্রী জানান বাজারে সরবরাহ পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করা হবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর তুলনায় শনাক্ত খুবই কম, কারণ দেশে মাত্র একটি ল্যাবে চলছে হামের নমুনা পরীক্ষা। পরিধি বাড়লে শনাক্ত বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে 24 ঘন্টায় হামে মারা গেছেন একজন, হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1318 জন। গত 1.5 মাসে হাম ও উপসর্গে 250-র বেশি শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে এর মধ্যে নিশ্চিত হাম মাত্র 47 জনের। অধিদপ্তরের হিসাব মতে সন্দেহজনক রোগীর চিত্রও একই। প্রায় 35,000-এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত মাত্র 5,000-এর কাছাকাছি। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া অধিকাংশ শিশুরই হয়নি নমুনা পরীক্ষা। জ্বর, ডায়রিয়া ও র্যাশের মতো উপসর্গ দেখে চলছে হামের চিকিৎসা। বুকে এক্সরে করা হয়েছে আর রক্ত পরীক্ষা করা হয়েছে। সব পরীক্ষার রিপোর্টই পাইছি, কিন্তু হামের রিপোর্ট এখনো পাইনি। রক্ত জমা দিছি, রিপোর্ট দেখার পর বুঝে যাবে। টেস্ট করার পরে বলা হয়েছে যে ওর হাম হয়েছে। একই তথ্য দিচ্ছেন চিকিৎসকরাও। তবে হাম পরীক্ষার পর অন্যান্য জটিলতা থাকলে তখন পাল্টাচ্ছেন চিকিৎসা পদ্ধতি। যখন একটা রোগীকে আমরা চিন্তা করে থাকি, তখনই কিন্তু আমরা তাদেরকে চিকিৎসা কিন্তু শুরু করে দিই। কিছু কিছু রোগী দেখা যায় যে তাদেরকে একটু আমাদের হয়তো একটু সন্দেহজনক হাম, মানে এটাকে আমরা হয়তো একটু কনফিউজড, তাদের ক্ষেত্রে আমাদের টেস্টের খুবই দরকার আছে। টেস্টটা করে আমরা 100% শিওর হওয়ার চেষ্টা করি। হয়তো দেশে শুধু মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় পোলিও এবং হাম রুবেলা ল্যাবরেটরিতে পরীক্ষা হয় হামের। চলতি বছরের প্রথম 3 মাসে এ ল্যাবে পরীক্ষা হওয়া প্রায় 35% নমুনাই পজিটিভ এসেছে। এপ্রিলে এ সংখ্যা হয়ে যায় দ্বিগুণ। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ সবগুলা স্যাম্পল এক করে সবগুলোর পজিটিভগুলো যদি আমরা যোগ দিয়ে তাকে পার্সেন্টেজ বের করি, আমরা দেখেছি যে 30 থেকে 35%। হামের নমুনা পরীক্ষার পরিধি বাড়ানোর সঙ্গে সঙ্গে প্রান্তিক পর্যায়ে চিকিৎসার বিকেন্দ্রীকরণের পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিশেষ ক্যাম্পেইনের আওতায় 1,09,00,000 শিশুকে হাম রুবেলা টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, যা লক্ষ্যমাত্রার প্রায় 61%। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই কথা জানান অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস। বিশেষ ক্যাম্পেইন শতভাগ সফল হবে আশা করেন মহাপরিচালক। তিনি বলেন, কোনো শিশু এই টিকার বাইরে থাকবে না। ধীরে ধীরে হাম পরিস্থিতি উন্নতির দিকে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় কর্মকর্তারা জানান, হামে নিশ্চিত আক্রান্তদের তথ্য পর্যালোচনায় দেখা গেছে 74% আক্রান্ত শিশু টিকা পায়নি, আর 14% কেবল 1 ডোজ পেয়েছে। প্রায় 1,09,00,000 শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে, অর্থাৎ মোট লক্ষ্যমাত্রার প্রায় 61% শিশুকে আজ পর্যন্ত আমরা টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে পেরেছি, যা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। প্রথম পর্যায়ের যে 30টি উপজেলায় এবং 13টি পৌরসভায় আমরা টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করেছি, সেখানে শিশুদের মাঝে হামের সংক্রমণ হার খুবই কম পরিলক্ষিত হচ্ছে। আশা করি সকলে সম্মিলিত প্রচেষ্টায় হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026 শতভাগ সফল হবে এবং কোনো শিশুই টিকার বাইরে থাকবে না। রাজধানীর বুকে যেন গ্রামীণ মেঠোপথ, সরু গলি, নেই ড্রেনেজ ব্যবস্থা। বৃষ্টি হলেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে সড়ক। উন্নয়ন বঞ্চিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ড। তবে সিটি কর্পোরেশন বলছে, পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসব উন্নয়ন প্রকল্পের অগ্রগতি প্রায় 65%। আমার করা রিপোর্টের প্রথম পর্ব আজ। রাজধানীর গুলশান বনানী, পরতে পরতে যার আভিজাত্যের ছোঁয়া। পরিকল্পিত ড্রেনেজ, ঝকঝকে সড়ক, আধুনিক নাগরিক সুবিধা। কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ভাষায় ঈশ্বরের ভদ্রপল্লী। কিন্তু এর বিপরীত চিত্র কয়েক কিলোমিটার দূরেই ঢাকা উত্তর সিটির বর্ধিত 2টি ওয়ার্ড।
এক বুক আশা নিয়ে এক দশক আগে ডিএনসিসির সঙ্গে যুক্ত হয় 18টি ওয়ার্ড। সিটি নির্বাচনে ভোট দিলেও গেল এক দশক ধরে জুটেছে শুধুই উন্নয়ন বঞ্চনা। তুরাগ থানাধীন 52 নম্বর ওয়ার্ড, বেহাল সড়ক, নেই ড্রেনেজ ব্যবস্থা, তাই সামান্য বৃষ্টিও হয়ে ওঠে ভোগান্তির নাম। সিটির ভিতরে যে এরকম একটা রাস্তা আছে এটা আশেপাশের মানুষ হয়তো জানে না, কখনো কল্পনা করে নাই। রাস্তার পরে পাচার খেয়ে পড়ে, স্লিপ খেয়ে পড়ে, লাস্টে কারো হাঁটু ভাঙে, কারো মাথা ভাঙে। তারা অসুস্থ, তারা যেতে পারে না, এমনকি অটো চলতে পারে না। রাস্তাটা অনেক আগে থেকে নষ্ট। সরকারের কাছে আমরা চাই এই রাস্তা যেন ঠিক করে দেয়। উত্তরখানের 46 নম্বর ওয়ার্ডের গল্পটা আরও হাহাকারের। মেঠো পথ মারিয়েই করতে হয় চলাচল। চলতি পথে মানুষ আর ময়লার ভাগার হয়েছে একাকার। ট্যাক্স আমরা দিতেছি, আমাদের 2 টাকার উপকার হইতেছে না। কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের বউ অসুস্থ হয়েছে, লাশের খাটিয়া কইরা তাকে হসপিটাল আনতে হয়েছে। রাস্তার এরকম অবস্থা, আমাদের কোনো এলাকার কোনো সুযোগ সুবিধা নাই। তবে সিটি কর্পোরেশনের নথি বলছে এই দীর্ঘ বঞ্চনার অবসানে সড়ক, খাল ও নর্দমা উন্নয়নে প্রকল্প নেওয়া হয়েছে, যার অগ্রগতি 65%। তবে এই প্রকল্পে উপেক্ষিত 52 নম্বর ওয়ার্ড। প্রশ্ন থেকেই যায়, কেন অবহেলিত এই জনপদ? 52 নম্বর ওয়ার্ডের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে রাস্তাঘাটগুলো আছে সেটা আমি অগ্রাধিকার ভিত্তিতে আমার চিফ ইঞ্জিনিয়ারকে আমি নির্দেশ দিব, সেটা যেন ব্যবস্থা গ্রহণ করা। লিখিত কোনোভাবে এইভাবে অভিযোগ পাইনি, আপনি মৌখিকভাবে বলেছেন শুনলাম, আমি নিজে উদ্যোগী হয়ে সেটা জানার চেষ্টা করব। তবে প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, বরং দৃশ্যমান উন্নয়ন চায় বর্ধিত সিটির বঞ্চিত এই বাসিন্দারা। 2017 সালে 8টি ইউনিয়ন ভেঙে গড়ে ওঠা 37 থেকে 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কাছে সিটি কর্পোরেশনের নামটি শুধু যেন এক বাড়তি ট্যাক্সের বোঝা, কেননা নাগরিক সেবা এই অঞ্চলের মানুষের কাছে দূর আকাশের তারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্রে ছিল না রক্ত দেওয়ার তথ্য, তারপরও এ নেগেটিভের রোগীকে দেওয়া হলো ও পজিটিভ রক্ত। জামালপুরে ভুল চিকিৎসার পর নিবিড় পর্যবেক্ষণে 5ম শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের পর হাসপাতাল কর্তৃপক্ষ 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবিতে রিপোর্ট। অপারেশনের পর রক্তের প্রয়োজন না থাকলেও রোগীকে দেয়া হয় ভিন্ন গ্রুপের রক্ত। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে রোগীকে নেওয়া হয় নিবিড় পর্যবেক্ষণে। পেটে ব্যথা নিয়ে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয় 14 বছরের আফসানা আক্তার। স্বজনরা জানান, গত মঙ্গলবার কিশোরীটির অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। অভিযোগ, ব্যবস্থাপত্রে রোগীকে রক্ত পুশ করার কথা উল্লেখ না থাকলেও আফসানার শরীরে রক্ত প্রবেশ করান দায়িত্বরত নার্স। আরও অভিযোগ করা হয়, আফসানার রক্তের গ্রুপ এ নেগেটিভ হলেও প্রবেশ করানো হয় ও পজিটিভ। বিষয়টি সামনে এলে দ্রুত বন্ধ করা হয় রক্ত প্রয়োগ। তবে এরই মধ্যে আফসানার শরীরে প্রবেশ করে 50 মিলিলিটার রক্ত, যা উঠে আসে হাসপাতালের নথিতে। ডাক্তারকে আপনি নাম নেই, কিন্তু আমার তো কোনো ডাক্তার বলে নেই যে রক্ত লাগলে তো আগে ওই পজিশন করে রাখতাম। আপনি ঠিক করে বসেন, আমার কাজ আমরা করতে দেব। সিজারের রোগীর জন্য যে ব্লাডটা রাখা ছিল পজিটিভ, ঠিক আছে, সেটা তাদের অবহেলার কারণে আমার বাগ্নিকে ব্লাডটা পুশ করে। আমার বাগ্নির ব্লাড গ্রুপ হচ্ছে এ নেগেটিভ। এই ঘটনায় কিশোরীর মামা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দিলে গঠন করা হয় 3 সদস্যের তদন্ত কমিটি। পজিটিভ রক্ত তার ভুল করে তাকে দিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ আমরা যখন পাই সাথে সাথে বন্ধ করে দিই, যে আনুষ্ঠানিক চিকিৎসা সেবা তাকে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত রোগী ভালো আছে। 3 কর্ম দিবসের মধ্যে যথাযথ রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে এবং রিপোর্ট প্রাপ্তির সাপেক্ষে তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। শেরপুর সদর উপজেলার মোকসেদপুরের আনিসুর রহমানের মেয়ে আফসানা আক্তার। সে নারায়ণগঞ্জের রূপসী নিউ মডেল বিদ্যালয়ের 5ম শ্রেণীর শিক্ষার্থী। সময় সংবাদ, জামালপুর। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হত্যা করা হয় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটনকে। গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে হত্যা কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। টিটনকে গুলি করে হত্যায় 4 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 5 থেকে 7 জনকে আসামি করেছে নিহতের বড় ভাই। তার দাবি, বসিলার গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্বে হত্যাকাণ্ড। বিকেলে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ দেখে জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
মাদকের বিরুদ্ধে প্রাথমিকভাবে কয়েকজনকে চিহ্নিত করেছি, আমরা তাদের ব্যাপারে তথ্যপত্র সংগ্রহ করতেছি। ইনশাল্লাহ এটা আমরা খুব সহসায় এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং যারা এর জন্য দায়ী তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। কেবল তো মামলা হয়েছে, যে সমস্ত আসামিদের নাম দেওয়া আছে বা নেপথ্যে কারা, এবং এই যেটা আপনি বললেন যে হাট নিয়ে, এটাও তো আসলে একটা আধিপত্য নিয়ে, সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। তা আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। নাগরিকদের সুবিধা আধুনিকায়নে ঢাকা উত্তরে 9টি সফটওয়্যার সিস্টেম চালু করেছে ডিএমপি। ডিএমপি হেডকোয়ার্টারে নাগরিক সেবা বৃদ্ধি, ট্রাফিক ব্যবস্থাপনা ও পুলিশের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য এসব সফটওয়্যার উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। এই সফটওয়্যারের আওতায় পুলিশ জবাবদিহিতা ও জনবাধ্যভাবে কমবে অপরাধের দৌরাত্ম্য। এ সময় ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ঢাকায় অবস্থানরত ভাড়াটিয়াদের তথ্য ডিজিটালাইজ করা হবে। 11,000 সিসি ক্যামেরা দ্বারা পুরো ঢাকা মনিটরিং করা হবে বলেও জানান তিনি। প্রযুক্তি নির্ভর পুলিশিং ব্যবস্থা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। পুলিশ হিসাবে আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এই প্রেক্ষাপটে ঢাকা মহানগর পুলিশের উদ্যোগে আয়োজিত সফটওয়্যারগুলো উদ্বোধন করা হচ্ছে। ধর্ষণ ও বিচার বহির্ভূত হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। বুধবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় সংগঠনের নেতারা দাবি করেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসচেতনতার কারণে দেশজুড়ে অপরাধ সংঘটিত হচ্ছে। এছাড়া ধর্ষণ নিরোধ আইন প্রণয়নের জন্য সরকারকে যথাযথ উদ্যোগ নেয়ার দাবিও জানান তারা। করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআইয়ের। তবে অর্থনীতির কঠিন সময়ে কর ছাড়ার সুযোগ নেই বলে জানান অর্থমন্ত্রী। ব্যবসা সহজ করে রপ্তানি খাতে সহায়তার আশ্বাস দেন তিনি। চলতি অর্থ বছরের 9 মাসে প্রায় 1 লাখ কোটি টাকা রাজস্ব আয়ের ঘাটতির চাপ মাথায় নিয়েই প্রস্তুতি নিচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট তৈরিতে। প্রতি বছরের মতো এবারও অংশীজনদের নিয়ে পরামর্শক সভায় সংস্থাটি। বুধবার হোটেল সোনারগাঁওয়ে আলোচনায় প্রস্তাব উঠে আসে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5.5 লাখ টাকা করার। করের হার না বাড়িয়ে করজাল বাড়ানোর পাশাপাশি সর্বোচ্চ কর হার 25% নির্ধারণের দাবি ব্যবসায়ীদের। করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা এবং সিনিয়র সিটিজেন ও মহিলাদের ক্ষেত্রে, মহিলা উদ্যোক্তাদের ক্ষেত্রে 5,50,000 টাকায় নির্ধারণ করার সুপারিশ করছে। বৈরী আর্থিক অবস্থায় জ্বালানি সমস্যা ও ব্যাংক ঋণের উচ্চ সুদ হার ব্যবসার প্রতিকূলতা বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী। ট্যাক্স জিডিপি রেশিও যদি আমরা বাড়াতে না পারি তাহলে তো এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো উপায় নাই। অর্থমন্ত্রী জানান, জ্বালানি খাতে উচ্চ ব্যয়ের চাপ পড়েছে সরকারি কোষাগারে। এমন অবস্থায় করের হার কমানো না গেলেও ব্যবসা সহজীকরণের আশ্বাস দেন তিনি। জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে 4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। এনবিআর চেয়ারম্যান বলছেন, নিয়ম নীতির জাতাকলে কর যাতে বোঝা হয়ে না দাঁড়ায় সেই দিক নির্দেশনা থাকবে আগামী বাজেটে। যেগুলোতে ওভার রেগুলেশন আছে, যে সকল কাজ আমাদের রেগুলেশনের কারণে আপনাদের কাজ করতে সমস্যা হচ্ছে, এগুলো আমাদের চেষ্টা থাকবে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে অ্যাড্রেস করতে। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। উচ্চ সুদের হার ও জ্বালানি সংকটে প্রতিবন্ধকতার মুখে টেক্সটাইল শিল্প। তাই সংকট সমাধানে সুদের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পাশাপাশি জ্বালানি সংকট দূর করতে 10,000 মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনার কথাও জানান তিনি। রাজধানীর আইসিসিবিতে পিটিকেজি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। এ সময় বিকেএমই এর সভাপতি বলেন, তরুণ উদ্যোক্তাদের আকৃষ্ট করতে শুরু হয়েছে বিটিকেজি এক্সপো। তরুণদের ব্যবসায় আগ্রহী করতে আসন্ন জাতীয় বাজেটে ব্যবসা বান্ধব নীতি গ্রহণের দাবি জানানো হয় তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের দ্বারা। আমরা এই সুদের হার কমিয়ে আনবো। এই সুদের হারটা এমন হতে হবে নিউ ইনভেস্টমেন্ট অ্যান্ড অনগোয়িং বিজনেসের গ্রোথকে সাপোর্ট করে। জ্বালানির যে অব্যবস্থাটা আমরা পেয়েছি, এটা আমরা তৈরি করি নাই, আমরা এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছি। দেশের এই জ্বালানি নিরাপত্তার জন্য আগামী দিনে আমরা রিনিউয়েবল এনার্জিতে সুইচ করব এবং এই সরকার একটা স্কিম ঘোষণা করতে যাচ্ছে, যেখানে আমরা এক্সপিডাইটেড বেসিসে 10,000 মেগাওয়াট সোলার পাওয়ার জেনারেশনে যাব।
পশ্চিমবঙ্গের ভোট মিটতেই বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপি। কিছু সংস্থা অবশ্য তৃণমূলকে এগিয়ে রেখেছে। এদিকে সন্ধ্যা পর্যন্ত রাজ্যটিতে ভোট পড়েছে প্রায় 90%। বুধবার ছিল রাজ্যটির 7 জেলায় 124 আসনের ভোট। প্রায় 3,21,00,000 ভোটার 1,448 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করেছেন এদিন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। প্রথম দফার মতো বুধবার দ্বিতীয় দফার ভোটেও লম্বা লাইনে দাঁড়িয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন পশ্চিমবঙ্গের 7 জেলার ভোটাররা। ভোট কেন্দ্রের বাইরে ভোট থেকেই ছিল দীর্ঘ লাইন। আর কমিশনের বিশেষ ব্যবস্থায় ভোট দিতে দেখা গিয়েছে প্রবীণ ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ভোটারদেরও। দিনভর উৎসবের আবহে ভোট দিয়েছেন ভোটাররা। তবে বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনাও ঘটে। সকালে ভোটের অশান্তির ছবি প্রথম ধরা পড়ে হুগলির খানাকুলে। সেখানে আইএসএফ তৃণমূল সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। এছাড়াও কোথাও কোথাও ভোট গ্রহণে দেরি হওয়া কিংবা ইভিএমে ভোট দেরি হওয়ার মতো অভিযোগও এসেছে। তবে দুপুরে সংবাদ মাধ্যমের নজর ঘুরিয়ে দেন রাজ্যের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। কালীঘাট রোডের একটি বুথ পরিদর্শন করার সময় তাকে ঘিরে ধরে তৃণমূল সমর্থকরা স্লোগান দিতে থাকেন। এতেই উত্তেজিত হয়ে বহিরাগত বলে তাদের ধরতে দৌড় শুরু করেন শুভেন্দু অধিকারী। তৃণমূলের ঘাঁটি বলে পরিচিত এলাকায় শত শত তৃণমূল সমর্থক জড়ো হতে দেখে দ্রুত কেন্দ্রীয় বাহিনী পৌঁছে মৃদু লাঠিচার্জ শুরু করে। তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়ে যায়। নির্বাচন কমিশন ভোটে সহিংসতা রুখতে প্রায় 2 লাখ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে। এছাড়াও সাজোয়া বহর নিয়ে রাস্তায় নামে বিশেষ নিরাপত্তা বাহিনী। সার্বক্ষণিক নজরদারিতে বিশেষ গাড়িতে লাগানো হয় সিসিটিভি ক্যামেরাও। বিকেলে ভবানীপুরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট কেন্দ্র মিত্র ইনস্টিটিউটে ভোট দেন। এ সময় তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ করেন এবং বলেন তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। এছাড়াও এদিন দিনভর আলোচনায় ছিলেন তারকা ভোটাররাও। দুপুরে ভোট দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী ও রাজ চক্রবর্তী। স্ত্রী ডোনাকে নিয়ে ভোট দিয়েছেন সৌরভ গাঙ্গুলিও। ভোট দিতে দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তীকেও। এদিকে ভোট মিটতেই ভারতের বিভিন্ন সমীক্ষা পরিচালনাকারী সংস্থা এক্সিট পোল প্রকাশ করছে। চাণক্য স্ট্র্যাটেজির সমীক্ষায় বিজেপি 150 থেকে 160 আসনে জয় পাচ্ছে বলে আভাস দিচ্ছে। আর তৃণমূল পেতে পারে 130 থেকে 140টি আসন। তবে পিপলস পালসের সমীক্ষায় তৃণমূল এগিয়ে। তারা পেতে পারে 178 থেকে 189টি আসন। বিজেপি পেতে পারে 95 থেকে 110টি আসন। পি মার্ক প্রজাপোলের সমীক্ষাতেও তৃণমূলের চেয়ে এগিয়ে রাখা হয়েছে বিজেপিকে। প্রথম দফায় 23 এপ্রিল 16 জেলার 152 আসনে ভোট হয়। এদিন রাজ্যের বাকি 7 জেলায় 142 আসনের ভোট হওয়ার মধ্য দিয়ে 294 আসনের ভোট সম্পন্ন করল নির্বাচন কমিশন। 4 মে একযোগে পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম, কেরালা, পুদুচেরি ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ করা হবে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। যুক্তরাষ্ট্রে নির্মমভাবে হত্যার শিকার বাংলাদেশি জামিল লিমনের মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। এরপরই তার মরদেহ দেশে ফেরত পাঠানো হবে। এরপর অপর শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি এখনও। এদিকে অভিযুক্ত হিসাম সালেহ আবু ঘরবেহর জামিন নাকচ করে কারাগারে পাঠিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশি 2 পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটন হয়নি। তবে জামিলের রুমমেট হিসাম সালেহ আবু গেরভেই যে হত্যাকারী তার সব প্রমাণ আদালতে উপস্থাপন করেছে তদন্তকারী সংস্থা। মঙ্গলবার আদালতে শুনানির সময় জামিল ও বৃষ্টির সহপাঠীরা উপস্থিত ছিলেন। খুনের তথ্য উপাত্ত ও প্রমাণ তুলে ধরে সরকারি আইনজীবী অভিযুক্ত হিসামের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেন। হিসামের জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
এদিকে জামিলের মরদেহ উদ্ধারের 4 দিন পর মঙ্গলবার স্থানীয় ফিউনারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা জানিয়েছেন, তদন্তকারী সংস্থা ও হিলসবরো কাউন্টি শেরিফের অফিসের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে ফ্লোরিডা কনসুলেট। জামিল লিমনের মরদেহ আজ পুলিশ ফিউনারেল কোম্পানির কাছে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। মিয়ামির বাংলাদেশ কনসুলেট সাউথ ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে আলোচনা করে এবং ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফিউনারাল কোম্পানির কাছে মরদেহ হস্তান্তর করা হবে। সেখানে মুসলিম রীতিতে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার পর মরদেহ দেশে পাঠানোর অর্থাৎ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেবে। প্রেস মিনিস্টার জানান, একই ঘটনায় হত্যার শিকার অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ শনাক্ত হয়নি। উদ্ধার হওয়া একটি মরদেহের সাথে বৃষ্টির ডিএনএ মিলিয়ে দেখতে ফরেনসিক পরীক্ষা চলছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মম হত্যাকাণ্ডের শিকার লিমন ও বৃষ্টির মরদেহ শরিয়া মোতাবেক জানাজা ও দাফনে সহযোগিতা করবে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ। তাদের স্মরণে ক্যাম্পাসে স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপনের পরিকল্পনার পাশাপাশি আর্থিক সহায়তারও উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলেছেন শোকাহত পরিবারের সদস্যরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন লস্কর আল মামুন। ইসলামিক ধর্মীয় রীতি অনুযায়ী লিমন বৃষ্টির জানাজা ও দাফন কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তার ঘোষণা দিয়েছে সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, হত্যার শিকার শিক্ষার্থীদের ব্যক্তিগত মালামাল হস্তান্তর, প্রাপ্য বকেয়া ভাতা, স্টাইপেন্ড ও অন্যান্য আর্থিক সুবিধা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার কথাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও ক্যাম্পাসে লিমন ও বৃষ্টির স্মরণে একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ স্থাপন ও প্রতি বছর স্মরণ সভার পরিকল্পনা রয়েছে তাদের। ইউএসএফ কর্তৃপক্ষ জানিয়েছে, 2 শিক্ষার্থীরই স্বাস্থ্য বীমার রিপ্যাট্রিয়েশন কভারেজ বা মরদেহ দেশে পাঠানোর খরচ বহন করার সুবিধা রয়েছে। বীমা কোম্পানির নির্দেশনা অনুযায়ী নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। নিহতদের পরিবারের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব বাস্তবায়নের আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন নিহত লিমনের ভাই জুবায়ের আহমেদ। এদিকে রুমমেট হিশামের বিরুদ্ধে লিমনের আনিত পূর্বের অভিযোগের তদন্ত, নিরাপত্তা ব্যবস্থায় গাফলতি না থাকলে হয়তো এমন ঘটনা নাও ঘটতে পারত বলে মনে করছেন নিহতের স্বজনরা। অফ ক্যাম্পাস আবাসন অ্যাবালন হাইটস এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন লিমন বৃষ্টির পরিবার। মরদেহ গ্রহণ করতে যুক্তরাষ্ট্রে আসার উদ্যোগ নেওয়ার কথাও জানান স্বজনরা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে ফ্রান্সে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিকান চত্বরে জড়ো হয়ে ক্ষোভ জানান তারা। এ সময় তাদের হাতে ছিল বিচারের দাবিতে নানা প্ল্যাকার্ড ও ফেস্টুন। প্যারিস থেকে আরও জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় পিএইচডিতে অধ্যয়নরত 2 বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি। এই ঘটনায় ফ্রান্সে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্ট ফোরাম ফ্রান্স এক প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। খুবই মর্মান্তিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, যদিও হত্যাকারীকে সাথে সাথেই জাস্টিস সিস্টেমের মধ্য দিয়ে নিয়ে আসা হয়েছে। বাট আমাদের আজকের দাবি হচ্ছে যেন বাংলাদেশ গভর্নমেন্ট যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে বিভিন্ন দেশে পাঠায় বা স্টুডেন্টরা যখন যায়, ফরেন মিনিস্ট্রির মাধ্যমে, এমবাসির মাধ্যমে যেন তাদের অ্যাকোমোডেশনটা নিশ্চিত করে তারা। এই হত্যার পিছনে কে আছে আমরা জানি, ইতিমধ্যে বিচার কার্য শুরু হয়েছে। তারপরও আমরা স্টুডেন্ট হিসেবে নিরাপত্তাহীনতায় এখন ভুগছি। আমরা যারা ফ্রান্সে আছি, আমাদের স্টুডেন্ট কমিউনিটিটা বিশাল বড়। আমরা সেই জন্য বাংলাদেশ এমবাসি এবং বাংলাদেশ সরকার দুজনের কাছেই আমাদের অনুরোধ থাকবে, যারা ফ্রান্সে বসবাসরত স্টুডেন্ট আছে সবার নিরাপত্তা জোরদার করার জন্য। ইউএসএ আমাদের যে 2 শিক্ষার্থী নিহত হয়েছে,
তাদেরকে যে হত্যা করা হয়েছে আমরা তাদের দ্রুত শাস্তি দাবি করছি। ওয়াশিংটন ডিসিতে যে এমবেসি আছে তারা যেন বাংলাদেশের ছাত্রদের এই নিরাপত্তার ব্যাপার এবং এই যে ঘটনা ঘটলো, যে মারা গেল, তাদের যেন সঠিক বিচার হয়, এটাই আজকে আমাদের দাবি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানিয়ে বলেছেন, এ ধরনের অপরাধের বিচার দৃশ্যমান ও স্বচ্ছভাবে দ্রুত সম্পন্ন না হলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে একটি বড় প্রশ্ন দেখা দিতে পারে। আর তাই মার্কিন প্রশাসন খুব দ্রুত স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এই অপরাধে যে অভিযুক্ত তার সর্বোচ্চ শাস্তি প্রদান করবে, এটাই তাদের প্রত্যাশা। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে মালদ্বীপে পাড়ি জমানো বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যা প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। তবে কাজের উদ্দেশ্যে মালদ্বীপ যেতে ইচ্ছুকদের এসব বিষয়ে সতর্ক করেছে বাংলাদেশ হাইকমিশন। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে বিস্তারিত। নিজের এবং পরিবারের ভাগ্য বদলাতে প্রবাসে প্রতি বছর পাড়ি জমান অসংখ্য বাংলাদেশি। এই কঠিন পথে কখনো স্বজাতি আবার কখনো ভিনদেশির রোষানলে পড়তে হয় এসব অসহায় মানুষদের। তেমনই এক করুণ দৃশ্য দেখা যাচ্ছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর দেশ মালদ্বীপে। নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে দেশটিতে পাড়ি জমানো বিপুল সংখ্যক বাংলাদেশি যুবক এখন ভিসা জটিলতায় পড়ে চরম ভোগান্তি ও বেকারত্বের শিকার হচ্ছেন। মিথ্যে প্রলোভন আর মালিকানা ভিসার নাম করে ফ্রি ভিসার মাধ্যমে এই অসহায় যুবকদের সরলতার সুযোগ নিয়েছে প্রতারক চক্র। ডিএম ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমার থেকে 6,50,500 টাকা নিছে। যে প্রতিশ্রুতি দিয়ে পাঠাইছে ওই প্রতিশ্রুতির কোনো কিছুই মিল নাই। কাজের ভিসায় মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশিদের এই ব্যয়ের অতিরিক্ত কোনো অর্থ না দেওয়ার অনুরোধ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপের সরকারি হিসাবে আসতে পারেন, যদি এর থেকে বেশি যদি মনে করেন খরচ হচ্ছে তাহলে বাংলাদেশ হাইকমিশন দূতাবাসের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারবেন। মালদ্বীপে ফ্রি ভিসা বলতে কোনো কিছুই নেই। এই তথ্য সবার জানা থাকা সত্ত্বেও এটিকেই পুঁজি করে প্রতারণার বড় ফাঁদ পেতেছে দুই দেশে থাকা অসাধু চক্র। সময় সংবাদ, মালদ্বীপ। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ভাড়া বাড়ানো ও জ্বালানিতে সরকারি সহযোগিতার মতো বিভিন্ন দাবি নিয়ে পর্তুগালে বিক্ষোভ করছে রাইড শেয়ারিং চালকরা। বুধবার রাজধানী লিসবনে বিক্ষোভ র্যালি ও কর্মবিরতিতে অংশ নেয় অসংখ্য গাড়ি চালক। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সরকার ও প্ল্যাটফর্মের প্রতি আহ্বান জানান দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। লিসবন থেকে তারিকুল হাসান আশিকের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি তেলের দাম বাড়লেও ভাড়া না বাড়ায় মারাত্মক ক্ষতির মুখে পর্তুগালের রাইড শেয়ারিং বা টিভিডি পেশার সাথে যুক্ত কর্মজীবীরা। তাই বুধবার নানা দাবি নিয়ে রাস্তায় নামেন তারা। অ্যাসোসিয়েশন ন্যাশনাল মুভমেন্ট টিভিডি ডাকে সাড়া দিয়ে স্থানীয় সময় সকালে লিসবনের ক্যাম্পো পিকেনোতে জড়ো হন অসংখ্য গাড়ি চালক। বিভিন্ন স্লোগানে নিজেদের নানা দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। পরে বিক্ষোভ র্যালি নিয়ে নিয়ন্ত্রক সংস্থা আইএমটির কার্যালয়ের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ভাড়া না বাড়লেও উচ্চ কর ও ট্যাক্সি চালকদের টিভিডিতে অন্তর্ভুক্তিকরণের সুযোগ দেওয়ার মতো সরকারের নানা পরিকল্পনার কড়া প্রতিবাদ জানান তারা। দাবির সাথে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভে অংশ নেন এ পেশার সাথে যুক্ত প্রবাসী বাংলাদেশিরাও। যৌক্তিক দাবিগুলো মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। আমাদের যে ড্রাইভিং রেট সেটা একদম নাজুক, যা অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে খারাপ। তেলের মূল্য বৃদ্ধির কারণে আমরা আমাদের ন্যায্য যে ভাড়া পাবার কথা সেটুকু পাচ্ছি না, বরং উল্টো আর আমাদেরকে তেলের দামের তুলনায় অনেক ভাড়া কম দেওয়া হচ্ছে। আমরা যারা এই দেশে রাইড শেয়ারের কাজ করি, আমরা আসলে অনুরোধ করব সরকারের পক্ষ থেকে আমাদের এই যে তিনটা দাবি, এই তিনটা দাবি যেন মেনে নেয়। ইউরোপের দেশ হিসেবে আমরা আশা করি যে অন্তত এই উবারের যে ভাড়াগুলো আছে সবগুলো সমন্বয় করবে। টিভিডি চালকদের এই কর্মবিরতিতে প্রয়োজনীয় গন্তব্যে যেতে উবার বা বোল্টের গাড়ি না পেয়ে সাময়িক ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পর্তুগালে টিভিডি ও ফুড ডেলিভারি পেশার উপর নির্ভরশীল কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। চলমান মধ্যপ্রাচ্য সংকটের জেরে পর্তুগালের টিভিডি বা রাইড শেয়ারিং চালকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। তেলের দাম বাড়লেও তাদের ভাড়া সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়েনি। তাই আজকে তারা জড়ো হয়েছেন। তাদের প্রত্যাশা সরকার এবং প্ল্যাটফর্ম তাদের এই দাবিগুলো মেনে নেবে এবং তারা অন্যান্য দেশের মতোই এই দেশে একই কাজ করতে পারবেন। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।
বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত ছিল বাংলাদেশ সরকারের সাংঘর্ষিক ভুল। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে তাই এখন কাজ করা উচিত বিসিবির। মুম্বাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেছেন সাকিব আল হাসান। বোর্ড সভাপতি হিসেবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী সাবেক অধিনায়ক, আশাবাদী দেশে ফেরা নিয়েও। ক্রিকেটের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অবদান কি, এ প্রশ্নের উত্তর না থাকলেও ক্রীড়া উপদেষ্টা হিসেবে একটা রেকর্ড ঠিকই গড়ে দিয়ে গেছেন আসিফ নজরুল। বিংশ শতাব্দীতে প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়াই অনুষ্ঠিত হয়ে গেল একটা বিশ্বকাপ। এবার ওই নীতি নির্ধারকদের এক হাত নিলেন সাকিব আল হাসান। বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল হিসেবে আখ্যায়িত করলেন সাবেক এই অধিনায়ক। এতে বাংলাদেশ ক্রিকেটের বিরাট ক্ষতি হয়েছে। আমরা ক্রিকেট প্রেমী একটি দেশ, আমাদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলতে দেখতে চাই আমরা। সরকার যে বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছিল সেটা আমার মনে হয় একটা বড় ভুল ছিল। বিশ্বকাপ ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের অধপতন হয়েছে বাংলাদেশের। সাকিবের মতে ঠিক করার দায়িত্বটা নিতে হবে বিসিবিকেই। আমার মনে হয় পরিস্থিতির উন্নতি হবে, সম্পর্ক উন্নয়নের চেষ্টা করা উচিত। 1-2 সিরিজ হলেই কাজ হয়ে যাবে। আগস্ট বা সেপ্টেম্বর একটি সিরিজ হওয়ার কথা শুনছি, সেটা হলে বরফ গলে যাবে, সম্পর্ক ঠিক হবে। এক সময়ের বন্ধু তামিম ইকবালকে নিয়ে এদিন স্তুতি ঝরল সাকিবের কণ্ঠে। বিসিবি সভাপতি হিসেবে তাকে নিয়ে বেশ আশাবাদী এই অলরাউন্ডার। যদি তামিম বিসিবির নির্বাচিত সভাপতি হতে পারে তাহলে আমি মনে করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে পারবে এবং অবশ্যই বিসিবি আর বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে। সাকিব আশাবাদী নিজের স্বদেশ প্রত্যাবর্তন নিয়েও। সরাসরি উত্তর না দিলেও মামলা নিয়ে অগ্রগতিতে সন্তুষ্ট সাবেক টাইগার অধিনায়ক। দেশের মাটিতে নিজের বিদায়ী সিরিজ নিয়েও ইতিবাচক উত্তর দিয়েছেন সাকিব। সময় সব ঠিক করে দেয়, আশা করছি শিগগিরই সব ঠিক হয়ে যাবে। আমি যা চাই তা পাবো বলেই আমার বিশ্বাস। জুনে আবারও ক্রিকেট মাঠে ফিরবেন সাকিব, খেলবেন EU T20 বেলজিয়ামে। সাব্বির মিথুন, সময় সংবাদ। নতুন করে স্পোর্টসের প্রতিভা বাছাইয়ের ক্ষেত্রে কোনো স্বজনপ্রীতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জেলা পর্যায়ে স্থানীয় কোচদের অধীনে বাছাই শুরু হলেও চূড়ান্ত পর্বে নিজ উপস্থিতি থাকার কথা বলেন প্রতিমন্ত্রী। নির্বাচিতরা যাতে নিজ নিজ বিভাগের বিকেএসপিতে প্রশিক্ষণ নিতে পারেন এবং তাদের জন্য শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল হক। তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণ কার্যক্রম এর আগেও পরিচালনা করেছে সরকার, তবে নতুন করে স্পোর্টসের মতো এতটা বিস্তৃত পরিসরে হয়নি কখনোই। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই প্রয়াসে এরই মধ্যে আশার সঞ্চার। মাত্র 15 দিনে এই কম্পিটিশনে অংশ নিতে আবেদন করেছে প্রায় 1,61,000 ক্ষুদে অ্যাথলিট। দেশের 64টি জেলায় একযোগে শুরু হবে নতুন করে স্পোর্টস। সেখান থেকে প্রতিভাবানরা আঞ্চলিক বাছাইয়ের গণ্ডি পেরিয়ে উঠে আসবেন বিভাগীয় পর্যায়ে। শুরুতে স্থানীয় প্রশিক্ষকরা করবেন প্রতিভার মূল্যায়ন। কেউ যাতে স্বজনপ্রীতির শিকার হয়ে অবমূল্যায়িত না হন সেই বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। কোচ বা আমাদের যারা অফিসিয়াল প্রত্যেকটি জেলা পর্যায়ে কাজ করবেন তারাই অন্বেষণ করবেন, তারাই সিলেক্ট করবেন যে কে এক্সট্রাঅর্ডিনারি, কে প্রতিভাবান খেলোয়াড়। আমরা ঢাকা থেকে মনিটর তো অবশ্যই করব, পাশাপাশি স্থানীয়ভাবে যারা ক্রীড়াবিদ রয়েছে, কারণ ফাইনাল এন্ডে যারা জাতীয় পর্যায়ে বা যেই ধরনের প্রতিভাবান খেলোয়াড়দেরকে অন্বেষণ করা হবে, ফাইনালি কিন্তু অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে, স্পোর্টস মিনিস্টার হিসেবে না, অ্যাজ এ স্পোর্টস ম্যান হিসেবে আমি নিজের চোখেই দেখব যে যাদেরকে আনা হয়েছে তারা সত্যিকার অর্থেই প্রতিভাবান কিনা। সো এখানে যারাই আনবে তাদের কোনো স্বজনপ্রীতি করার কোনো সুযোগ নেই। ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স, সাঁতার সহ মোট 8 ডিসিপ্লিন দিয়ে শুরু হচ্ছে নতুন করে স্পোর্টস, যেখানে বয়সের বাধ্যবাধকতা 12 থেকে 14 বছর। বিভিন্ন বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তারা সুযোগ পাবেন নিজ নিজ বিভাগের বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণের, পাশাপাশি দেয়া হবে শিক্ষাবৃত্তি। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়াবৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। চট্টগ্রাম থেকে কোনো প্রতিভাবান খেলোয়াড়কে আমরা ঢাকায় এনে রাখতে চাই না, আমরা চাই সে চট্টগ্রামেই থাকবে, যাতে তার পরিবার
এবং তার যে যাতায়াত তার সকল কিছু যাতে সুযোগ সুবিধা সে নিশ্চিত করতে পারে এলাকা ভিত্তিক থেকেই। 2 মে সিলেট থেকে শুরু হবে ক্রীড়াঙ্গনের এই প্রতিভা অন্বেষণ কার্যক্রম। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সময়ে দেশের 64টি জেলাতেও শুরু হবে নতুন করে স্পোর্টসের কার্যক্রম। আমরা আশা করছি যে জুনের ভিতরেই আমাদের নতুন অর্থ বছরের আগে ইনশাল্লাহ আমরা এই টুর্নামেন্টটি শেষ করব। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। বাঁধ ভেঙে ডুবছে হাওর, ফসল তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা, বজ্রপাতের 7 জেলায় মৃত্যু 9। হাওরের ক্ষতিগ্রস্ত চাষিদের 3 মাস সহযোগিতা দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর। জলাবদ্ধতার জন্য চট্টগ্রামবাসীর কাছে দুঃখ প্রকাশ, সমাধানে চলছে কাজ। এবং জ্বালানির পর এবার বাড়ল ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন 4 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ। খোলা তেল নির্ধারিত হয়েছে 179 টাকায়। বিশ্ববাজারে কমলে দেশেও কমানোর আশ্বাস। এই ছিল প্রবাসী সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।